কি হয় এই আলোচনাটা সব জায়গায় আমি আজকে প্রেস কনফারেন্স ছিল সংখ্যালঘু জনগোষ্ঠীর তাদের একটি উদ্বেগের কথা জানিয়েছেন। তারা যেটি বলেছেন আমি একটু উল্লেখ করতে চাই। সংখ্যালঘু জনগোষ্ঠী ভোট দিয়ে নাগরিক অধিকার প্রয়োগ করতে চায়, তবে কোনোভাবেই জীবন জীবিকা সম্পদ ও সম্ভ্রম নিয়ে তাদের শঙ্কা ও উদ্বেগ কাটছে না। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এমনটা জানিয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আরও বলছে, এই শঙ্কা ও উদ্বেগ ভোট প্রদানে সংখ্যালঘু সম্প্রদায়কে নিরুৎসাহিত করতে পারে। এই সমস্যাটা দীর্ঘদিনের। আমরা লক্ষ্য করেছি যেসব জায়গাতে ভিন্ন ধর্মাবলম্বী যারা সংখ্যায় কম, এরকম মানুষ একটু বেশি আছে, অর্থাৎ ভোটে তারা প্রভাব ফেলতে পারে, সেই সব জায়গাতেই তাদের উপরে আরেকটি পক্ষ একভাবে চড়া হয়। কিন্তু এতদিন আমরা জানতাম যে এই বিষয়টি তারা মনে করতেন যে এরা নাকি সবাই আওয়ামী লীগকে ভোট দেয়। এইবার তো আওয়ামী লীগ নাই, তাহলেও যে তাদের উপরে ওই একই রকম শঙ্কা বিস্তার করা হচ্ছে। এর মানে হচ্ছে তারা আসলে তাদের এই সংখ্যালঘুত্ব এবং তাদের ভিন্ন ধর্মাবলম্বী বলেই হয়তো তাদেরকে অবিশ্বাসের সামনে দাঁড়াতে হচ্ছে এবং এক ধরনের অন্যায় আচরণের সামনে দাঁড়াতে হচ্ছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং এই জায়গাগুলি হচ্ছে নির্বাচন কমিশনের কাজ ছিল, এই জায়গাগুলিতেই তো কাজ ছিল হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারের। তারা এই জায়গাগুলিতে মনোযোগ দেন নাই ঠিক মতো। আজকে কি কারণে এই নির্বাচনের একদম সামনে এসে সংবাদ সম্মেলন করতে হবে, বলতে হবে আমরা শঙ্কাবোধ করছি, আমরা ভোট দিতে যেতে পারি কিনা, অথবা ভোট দেওয়ার পরে কি হবে, এই বিষয়গুলি নিয়ে তাদের মনে ভোটের ব্যাপারে তারা উৎসাহ পাচ্ছেন না। উৎসাহ পাচ্ছেন না কেন? তারা যে কথাটা বলেছেন সেটা হচ্ছে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন, জানমালের নিরাপত্তা। সোজা কথা, তারা ভোট দিলেন, ভোটে আশানুরূপ ফলাফল না হলে এক পক্ষ তাদের উপর ঝাঁপিয়ে পড়বে কিনা। আবার তারা ভোট দিতেই যেতে পারলেন না, অথবা তারা ভোট দিতে পারলেন, তাদেরকে হেয় করা হলো সমাজে, তাদেরকে নানান রকমের প্রতিকূলতার সম্মুখীন হতে হলো পরবর্তীতে। এই বিষয়গুলি নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু এই শঙ্কাটা নতুন না, এটা কিন্তু আমাদের জানা। তাহলে এই জানা বিষয়ে কেন সিদ্ধান্ত নিতে বা তাদেরকে আরও বেশি নিরাপত্তার যে অনুভূতি দেওয়া, সেই নিরাপত্তার যে আস্থা দেওয়া, সেটা কেন তারা পারলেন না, কেন পারছেন না? এই বিষয়টা তো জানা। শুধু কি সংখ্যালঘু, মানে সব নাগরিকের ক্ষেত্রেও তো একই বিষয়, যে সকল নাগরিকের নিরাপত্তাহীনতার কারণ আর যারা সংখ্যায় কম তাদের নিরাপত্তার কারণের মধ্যে খানিকটা তফাৎ আছে। সংখ্যায় কম হওয়াই কিন্তু একটা নিরাপত্তাহীনতার কারণ। আপনি যদি একটা জায়গায় দেখেন যে 15 জন লোক গন্ডগোল করছে, আপনি নিরস্ত্র, তাদের হাতে অস্ত্র, আপনি তাদের বিরোধিতা না করলে আপনি ওই রাস্তা দিয়ে যাবেন না, কেননা ওইখানে গন্ডগোল হচ্ছে, আমি তো নিরস্ত্র, আমার ওই দিক দিয়ে যাওয়া উচিত না, তাই না? এই কারণে আপনি সংখ্যায় কম বলে কিন্তু এটা হচ্ছে। কিন্তু ধরা যাক আপনার সাথে 100 জন লোক আছে, তাহলে কিন্তু সবাই আবার গিয়ে বলবে এই থামো, কি ব্যাপার, তোমরা এখানে কেন এরকম করছো? সংখ্যা নিজেই তো একটা শক্তি। এই যে সংখ্যা যে শক্তিতে পরিণত হয়ে যায়, নির্বাচনের সময় যাতে সেই শক্তি অন্যায়ভাবে প্রযুক্ত না হয়, এইটা দেখাটা হচ্ছে সরকারের কাজ। আপনি বর্ডার পার হলেই তো আমি সংখ্যালঘু। কেন সংখ্যালঘু? আমরা ধর্মীয় সংখ্যালঘু। তো এইরকম সংখ্যালঘুত্বের আরও কারণ আছে, জাতিগত সংখ্যালঘুত্ব থাকে। আজকে আপনি যদি ওইভাবে চিন্তা করেন, তাহলে যারা পাহাড়ে তারা আমাদের চেয়ে সংখ্যায় কম, তাই না? তো এই সংখ্যায় কম এই ব্যাপারটা কিন্তু এক এক জায়গাতে এক এক রকম। আপনি ধরেন ইউনিভার্সিটিতে গেলেন, দেখবেন নারীর তুলনায় পুরুষ ছাত্র কম, কিন্তু তারা কেন অনুভব করে না যে আমরা অনিরাপদ? কারণ ওই জায়গাতে ওই নিরাপত্তার অনুভূতিটা ওই প্রতিষ্ঠান দিতে পারে। কোনো ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে যদি শোনে তার সঙ্গে একজন চাকমা, মারমা, গারো কেউ আছেন, তাহলে সে কিন্তু মনে করবে না যে তাকে আমার এখান থেকে বের করে দেওয়া উচিত। কেননা সে জানে যে এটা হলে পরে তার ছাত্রত্ব বাতিল হবে, সারা জীবনের জন্য সমস্ত ডিগ্রি বাতিল হবে, জীবনে কোথাও স্কলারশিপ পাবে না। ফলে ওর এলাকায় গিয়েও যদি গন্ডগোল করে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে করবে না। তো এই যে একটা প্রতিষ্ঠান ওইখানে যারা থাকে তাদেরকে একটা অনুভূতি দিতে পারে যে তুমি এইখানে নিরাপদ, এইখানে সংখ্যাগুরু সংখ্যালঘু বলে কিছু নাই, ওই একই অনুভূতি কেন রাষ্ট্র বা সরকার আমাদের সমস্ত মানুষকে দিতে পারে না? এই প্রশ্নটা করা দরকার। জি, এই প্রসঙ্গে আরেকটি বিষয় চলে আসে যে আমরা এর মধ্যে দেখেছি পত্রপত্রিকার খবর যে ঢাকা শহরের রাজধানীর বেশিরভাগ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। সেই বিষয়টিও কি ভোট কেন্দ্র কিভাবে হয় আপনি জানেন নিশ্চয়ই। ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ অনেকভাবে হতে পারে। যেমন ভোট কেন্দ্র নিজেই ঝুঁকিপূর্ণ। এমন একটা বাড়ির মধ্যে করা হয়েছে যে বাড়ি ধরেন নড়বড়ে, এমন একটা জায়গায় করা হয়েছে বৃষ্টি হলে পানি ঢুকবে, এমন একটা জায়গায় করা হয়েছে বাইরে থেকে আক্রমণ হলে কোনো দেয়াল নাই। এটা হচ্ছে অবকাঠামোগত নিরাপত্তাহীনতা। কিন্তু এর বাইরে আরও নিরাপত্তাহীনতা থাকে। যেমন মনে করেন আপনি ভোট কেন্দ্রে গিয়েছেন, ওই ভোট কেন্দ্রে যাওয়ার রাস্তাটা ভালো না, এটা এক ধরনের নিরাপত্তাহীনতা। যে আপনি স্বাভাবিকভাবে যেতে পারছেন না, রিক্সা উল্টায় পড়ে যাবে, এটাও একটা নিরাপত্তাহীনতা। কিন্তু এর বাইরে আরেকটা নিরাপত্তাহীনতা হচ্ছে সন্ত্রাসের
নিরাপত্তাহীনতা, হুমকি। সেটার জন্য সিসি ক্যামেরার কথা বলা হয়েছিল, আমি দেখেছি শেষ মুহূর্তে সরকার সিসি ক্যামেরাতে রাজি হয়েছেন। আমরা দেখলাম পুলিশকেও বডি ক্যাম লাগিয়ে দিয়েছেন, কেউ অপরাধ করলে বডি ক্যামে সব উঠে যাবে। এই জিনিসগুলি ভালো, এগুলো কিন্তু আরও আগে করলে আরও ভালো হতো। আমি তো মনে করি সবসময় এই ক্যামেরা অন থাকা, পুলিশের সঙ্গে যে কোনো কিছু হলে যেন কে করছে এটা দেখা যায়, এই ব্যাপারগুলি আমি মনে করি যে ভালো এফেক্ট হয়েছে। কিন্তু এর বাইরে এলাকাতে নিরাপত্তা রক্ষার জন্য বরং বেসরকারি মানুষকে নিয়োজিত করা যেতে পারত। আপনি যদি চিন্তা করেন, এই ইসলামী ব্যাংকের লোকজনকে এনে ভোটের কাজে না লাগিয়ে বরং সামাজিক নিরাপত্তা বিধানে এলাকাতে বৈঠক করে ইমাম, মুয়াজ্জিন, এলাকার ধর্মীয় নেতা, এলাকার সামাজিক নেতা, এলাকার সামাজিক সংগঠন, এদেরকে আমি মনে করি যে এই ভোট কেন্দ্রের নিরাপত্তা দেওয়ার জন্য যুক্ত করা যেতে পারত। আরেকটি বিষয় হচ্ছে যে এই ব্যাপারে সচেতনতা সৃষ্টি, যে আপনি একসঙ্গে ভোট দিতে যান, কোথাও বাধা সৃষ্টি হলে ওইখানে গন্ডগোল তৈরি না করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন। আপনি আপনার সাথে যদি ফোন থাকে, ক্যামেরা থাকে, যারা অন্যায় কাজ করছে তাদের ছবি এবং তাদের শব্দ আমাদের কাছে পাঠান, এরকম কোনো জায়গা থাকা উচিত ছিল। সেইগুলি যদি আপনি করতে পারতেন তাহলে দেখতেন যে আরও কমে যেত এই নিরাপত্তাহীনতার বিষয়টি। আর এরপরে তো আরেকটা নিরাপত্তাহীনতা আছেই। আমরা ভাবি যে দিনের ভোট রাতে হয়, রাতের ভোট দিনে হয়, ভোট দিলাম সেই ভোট গুনবে কিনা। এটা হচ্ছে ভোটারের ভোট সংক্রান্ত প্রসেস ঠিক মতো না হওয়ার নিরাপত্তাহীনতা। সেই নিরাপত্তাহীনতা কিন্তু আমরা এর আগে ফেস করেছি। এটা কিভাবে সরকার মোকাবেলা করবেন, এটা সরকার করবেন। আরেকটা হচ্ছে সর্বশেষ, ভোটের পরে একটা গন্ডগোল হয়। অতীতে আমরা দেখেছি ব্যালট বাক্স চুরি করে নিয়ে যায়, ব্যালট পাওয়া যায় পুকুরের মধ্যে। তো এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আর কারো না। ভোট শেষ হয়ে যাওয়ার পরে ভোটটা ঠিকমতো গোনা এবং ভোটটা গুনে ঠিকমতো ফলাফল প্রকাশ করা, ব্যালট বাক্সকে সংরক্ষিত অবস্থায় রাখা, এটা সম্পূর্ণভাবে সরকারের দায়িত্ব। সরকার নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এই নিরাপত্তা বিধান করবেন। সেই নিরাপত্তা তারা সেদিন বিধান করতে পারছেন কি পারছেন না, ওটা ওই দিন বোঝা যাবে। মানে সেই বিষয়গুলি আসলে ভোটারদেরকেই নিশ্চিত করতে হচ্ছে। যেমন আমরা রাজনৈতিক বক্তব্য শুনছি যে তাহাজ্জুদের পরে, ফজরের পরে ভোট কেন্দ্রে যাওয়ার কথা বলা হচ্ছে, এবং শুধু ভোট দিয়েই দিলে হবে না, যেটা আপনি বলছিলেন যে ভোট দেওয়ার পরেও ভোট কেন্দ্রে থাকতে হবে, হিসাব নিকাশগুলো বুঝে নিতে হবে। মানে এইটা কেন হচ্ছে? এটা হচ্ছে দীর্ঘদিনের অন্যায়, অবিচার, ভোট নিয়ে নানান ধরনের অ্যানোম্যালি, এই জিনিসগুলি হওয়ার ফলে এই পুরো আস্থাহীনতার পরিবেশটা তৈরি হয়েছে। নিজের ভোট নিজে দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো, ভোটের পরে পাহারা দেবো, পাহারার পরে গুনতে থাকবো, গুনে গুনে ফলাফল দেবো, সবই যদি আমরা করি তাইলে এই সরকার এবং রাষ্ট্র কি করবে? এই কারণেই আমরা বলেছিলাম যে সারা দেশে যদি ইউপি নির্বাচন হতো তাহলে কিন্তু এই সংঘাত অস্থিরতা আরও বেশি হইতো, আগেই হয়ে যেত। এই জন্য আমরা বারবার বলেছিলাম টেস্ট কেস হিসেবে এই কয়েকটি সিটি কর্পোরেশনে মেয়র ইলেকশনটা করে ফেলার জন্য। কিন্তু সেটা তারা না করে কি করলেন? নানান কারণ রয়েছে, সেই কারণে তারা প্রশাসক নিয়োগ দিলেন। কই, চট্টগ্রামে তো প্রশাসক নিয়োগ দেওয়া হয় নাই, তাতে কোনো সমস্যা হয়েছে? উনি আগেই নির্বাচিত হয়েছেন বলে কোর্ট থেকে রায় নিয়ে আমাদের একজন ডাক্তার, এটা আমাদের খুশি হওয়া উচিত, উনি আছেন এখন মেয়র। বাকিরা হইতে পারলেন না কেন? নিশ্চয়ই তার পেছনে রাজনৈতিক কারণ ছিল, নিশ্চয়ই সেখানে কারো না কারো আঙ্গুল ঢুকিয়ে দেওয়া ছিল। এই ঘটনার কারণে আজকে নির্বাচন কমিশন বড় একটা নির্বাচন করে নিজেদের হাত পাকাতে পারে নাই। আর পাকাতে পারে নাই বলে মানুষের মনে এত সন্দেহ, এত আস্থাহীনতা যে ওনারা তো কিছুই করতে দেখি নাই ওনাদেরকে। ভোটের দিন যদি কিছু করতে না পারে তাহলে কি হবে? আর আরেকটা প্রশ্ন আমি এখানে করে রাখি আপনার কাছে। বাংলাদেশের একটি দল তার নির্বাচন পরিচালনা করছে, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, তিনি উপদেষ্টা ছিলেন, পদত্যাগ করে সরকারি বাড়িতে বসে আছেন। সরকারি বাড়িতে বসে থেকে নির্বাচনী প্রচারণা করা, এটাকে নির্বাচনের বিধি লঙ্ঘন হয় নাকি হয় না? জি, এটি নিয়ে এবং উপদেষ্টা পদ ত্যাগ করার কতদিনের মধ্যে বাড়ি ছাড়তে হয়? ওনারা যে উদাহরণ স্থাপন করছেন, তাহলে কি আমরা ধরে নিব এখন যারা সরকারি বাড়িতে, অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টারা আছেন, নির্বাচনের পরে তারাও যার যার বাড়িতে বসে থাকবেন? এইগুলো হচ্ছে আস্থাহীনতার একটা কারণ। এগুলো না ছাড়লে লোকে মনে করে ওরা আবার আসবে, এই জন্য বাড়ি ছাড়ছে না, কিছুদিন পরে আবার বসে পড়বে, অযথা আসবাবপত্র সরাচ্ছে না, নিজের জিনিসপত্র সরাচ্ছে না, লুঙ্গি গামছা সব আলনাতেই রেখেছে, যাবে না। এই যে না যাওয়ার একটা অনুভূতি মানুষকে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কিন্তু এই কারণে। তাহলে কি হয়? মিন্টো রোডে বসে আপনি কি, হেয়ার রোডে বসে কি আপনি নির্বাচনের প্রচারণা করতে পারেন?